বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এটা তোমাদের জন্য একটা এক্সট্রা ক্লাস। ক্লাস 9 এর জন্য ফিজিক্স। তোমাদের তরঙ্গ পড়া হচ্ছিল, এখন তো ক্লাস নাই, ওই অধ্যায়টা একটু শেষ করে দিই। আমি দ্রুত যাচ্ছি, তোমাদের কোশ্চেন থাকলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে করতে পারো। আজকে মূলত আমি 7.2.1 তরঙ্গের বৈশিষ্ট্য, ওইখানে যে কথাগুলো আছে এগুলো একটু বলবো। তরঙ্গের বৈশিষ্ট্য, সপ্তম অধ্যায়ে যে তরঙ্গের কথা বলা আছে এটা আসলে এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। তোমরা জানো যে তরঙ্গ চলাচলের জন্য মাধ্যম লাগে, যে তরঙ্গ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন, মানে মাধ্যম ছাড়া চলতে পারবে না। তুমি যদি শব্দ করো, আমার আর তোমার মাঝে যদি বায়ু না থাকে বা কোনো একটা মাধ্যম না থাকে, তাহলে শব্দটা আমার পর্যন্ত পৌঁছাবে না। এটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। আরেকটা তোমরা জানো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা চলাচলের জন্য কোনো মাধ্যম লাগে না। সূর্য থেকে আলো আসতে কোনো মাধ্যম লাগে না। তোমার ফোনের নেটওয়ার্ক, তুমি যদি বায়ু শূন্য স্থানেও থাকো তোমার ফোন নিয়ে, তাহলে ওখানেও কল যাবে, মাধ্যম প্রয়োজন পড়ে না। যান্ত্রিক তরঙ্গের কয়েকটা উদাহরণ তোমাদের বইতে দেয়া আছে। আমরা আমাদের শব্দ কিছুক্ষণ আগে যেটা বললাম, আবার নদীর বা পানিতে যে ঢেউ, আমরা ঢেউ যেটা দেখি সেটা, আবার কোন একটা দড়িকে এখানে বেঁধে রাখছো, তারপরে এখান থেকে যদি উপরে নিচে করো হাত দিয়ে জোরে, তাহলে এখানে একটা এরকম আঁকা বাঁকা তরঙ্গের সৃষ্টি হবে। তাহলে দড়িতে সৃষ্ট তরঙ্গ, তাহলে এটা বলতে পারি দড়িতে সৃষ্ট তরঙ্গ। আবার একটা স্প্রিং নিয়ে যদি এরকম উপর নিচ করো, তাহলে স্প্রিং এর মধ্যেও এই যান্ত্রিক তরঙ্গটা সৃষ্টি হবে। ওকে, স্প্রিংকে দুই ভাবে তুমি এরকম করতে পারো। একটা হলো যে স্প্রিংকে টেনে যদি ছেড়ে দাও, মনে করো এদিকে টেনে ছেড়ে দিলা, তাহলে সংকুচিত প্রসারিত হয়েও একটা তরঙ্গ তৈরি করবে। আমরা জানি শব্দ সংকোচন আর প্রসারণের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যায়। ওকে, এগুলো প্রথম যেই পয়েন্টটা ছিল তোমাদের বইতে। দ্বিতীয় আরেকটা পয়েন্ট আছে, এটা হচ্ছে তরঙ্গের সংজ্ঞা নিয়ে আর কি। এই তরঙ্গের মধ্যে এটা মনে করো পানির উপরের স্তর, তো ঢেউ যখন সৃষ্টি করা হয় এখানে একটা আন্দোলন সৃষ্টি করা হয়, উপর নিচে উঁচা নিচে করতেছো কোনোভাবে হাত দিয়ে বা যেভাবে হোক করতেছো, তুমি পর্যাবৃত্ত একটা আন্দোলন এখানে সৃষ্টি করতেছো। এই আন্দোলনটা এদিক দিয়ে প্রবাহিত হয়ে এদিকে চলে যাচ্ছে। এই যে কণাটা, এইখানের যে কণাটা, এখানে যে কণাটা কিছুক্ষণের জন্য উপরে গেছিল, আবার কিছুক্ষণের জন্য নিচে গেছে, স্থায়ী ভাবে কিন্তু উপরে বা নিচে যাচ্ছে না। একটা সময় আবার এখানেই চলে আসবে, যেখান থেকে স্টার্ট করছিল ঠিক সেখানেই চলে আসবে। তো এই কথাটাই বলছে যে স্পন্দনশীল যে বস্তু কণাগুলো আন্দোলনটা, এটা স্থায়ী ভাবে কণার স্মরণ ঘটায় না, কণার অস্থায়ী স্মরণ ঘটায়। এটা তোমরা জানো অলরেডি। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে এই কোন একটা তরঙ্গের যে শক্তিকে আমরা দিয়ে প্রকাশ করি, এনার্জি। শক্তিটা বিস্তার যে আছে, আমরা পড়ছিলাম দিয়ে পড়ছিলাম, তারা বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তারের বর্গের সমানুপাতিক আমরা যদি সমীকরণ আকারে লিখি, তাহলে সমানুপাতিক a², এটা পাবো। আমি যখন প্রশ্ন করবো তখন ভিডিও থামায় উত্তর দিবা, সমানুপাতিক a²। তো এখন তোমাকে যদি আমি বলি যে প্রথমে একটা
তরঙ্গ ছিল যার বিস্তার ছিল a1 স্কয়ার, বিস্তার ছিল a1 স্কয়ার। তার এনার্জি তুমি বের করে ফেলতে পারবা। ধরো সমানুপাতিক ধ্রুবক যদি 1 হয় বা যাই হোক, মনে করো আমাদের জন্য এনার্জি আছে a1 স্কয়ার। এবার আমি বললাম যে এই যে তরঙ্গটার বিস্তার a1 ছিল, এখন যদি এই তরঙ্গের বিস্তার 4 গুণ হয়ে যায়, তরঙ্গের বিস্তার 4 গুণ হয়ে যায় মানে 4a1, এখানে যে a2টা আছে আরেকটা তরঙ্গের ক্ষেত্রে, এখানে যে a2টা আছে এটা হচ্ছে a1 এর 4 গুণ, a1 এর 4 গুণ, বিস্তার 4 গুণ হয়ে গেছে। আগের তুলনায় এখন বিস্তার হয়ে গেছে 4 গুণ। তাহলে এখানে E2 এটা কত হবে? করো তো দেখি। আচ্ছা, E2 টা হবে A2 স্কয়ার সমান 4 স্কয়ার A1 স্কয়ার সমান হচ্ছে 16 A1 স্কয়ার। তার মানে হচ্ছে আগের তুলনায় 16 গুণ বেড়ে যাবে। বিস্তার যদি 4 গুণ হয়, শক্তি হবে 16 গুণ, বিস্তারের বর্গের সমানুপাতিক। এবার তোমরা বলো তো, যদি 10 গুণ হইতো তাহলে কত হইতো? 10 স্কয়ার মানে হচ্ছে 100 গুণ শক্তি বেড়ে যেত। ওকে, এবার 4 নম্বর যে পয়েন্টটা, সেটাতে বলছে যে আগেও বলছিলাম তোমাদেরকে যে শব্দের বেগ মাধ্যম নির্ভর। তুমি যে শব্দটা করতেছো এটা 330 মিটার পার সেকেন্ড হচ্ছে বাতাসে, বায়ুতে। আর এই শব্দটাই, যে শব্দটা তুমি মুখ দিয়ে করছো, সেটা যদি পানি দিয়ে যায় তাহলে 1450 বলছিলাম, তোমাদের বইতে 1439 দেওয়া আছে, কাছাকাছি যেটা দেয়া থাকবে তুমি সেটা দিয়ে করবে। বাতাসেরটা মুখস্থ রাখতে হবে, অন্যগুলো দেয়া থাকবে। তো এটা হচ্ছে পানিতে, এটা হচ্ছে পানিতে। আর তুমি যদি তোমার এই শব্দটা যদি পানি দিয়ে না গিয়ে লোহা দিয়ে যায়, তাহলে হয়ে যাবে 5130 মিটার পার সেকেন্ড, বেগ অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে লোহার মধ্যে শব্দের তরঙ্গের বেগ তাহলে মাধ্যম নির্ভর, এটা তো আমরা শিখেছি আগে। ওকে, সবাই জানো এটা। এবার হচ্ছে শব্দের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে, বা তরঙ্গের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে, সব তরঙ্গের ক্ষেত্রে ঘটে। একটা হচ্ছে প্রতিফলন, একটা হচ্ছে প্রতিফলন। প্রতিফলন মানে হচ্ছে তরঙ্গ যাচ্ছে যাচ্ছে, আমরা তরঙ্গকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, তরঙ্গ যাচ্ছে যাচ্ছে, এটা ছিল একটা মাধ্যম, মাধ্যম 1, মাধ্যম 2 দিকে যাচ্ছে মনে করো, মাধ্যম আরেকটা মাধ্যম আছে, ওয়াল আছে মনে করো, এটা বাতাস, এটা বাতাস, আর এটা হচ্ছে মনে করো ওয়াল বা দেয়াল। ওকে, তো এই বাতাস থেকে ওয়ালের দিকে যখন যাবে, শব্দ আবার যদি ওয়ালের ভেতরে না ঢুকে যদি আবার বায়ুতেই ফেরত আসে, এই ঘটনাটাকে বলে প্রতিফলন। শব্দ দ্বিতীয় কোনো মাধ্যমের দিকে গিয়ে আবার প্রথম মাধ্যমে ফেরত আসা, এই ঘটনাটাকে বলে প্রতিফলন। দ্বিতীয় মাধ্যমের দিকে গিয়ে প্রথম মাধ্যমে ফেরত আসা বা ফিরে আসার ঘটনাকেই বলে প্রতিফলন, এটা তোমরা সবাই জানো। এই প্রতিফলনকে শব্দের জন্য অন্য একটা নামে ডাকা হয়, সেটাকে আমরা বলি প্রতিধ্বনি। প্রতিধ্বনিটা কি? শব্দের জন্য প্রতিফলন, শব্দের প্রতিফলনকে প্রতিধ্বনি বলে। তো সংজ্ঞাটা আর একটু বলি আমি। প্রতিধ্বনি মানে বইয়ের ভাষায় যদি আমরা বলি প্রতিধ্বনি কাকে বলে, তখন আমি বলবো যে শব্দ, লিখে ফেলবা, দূরবর্তী কোন মাধ্যমে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে আসলে তাকে প্রথম শব্দের
প্রথম শব্দের প্রতিধ্বনি বলে। বা উৎপন্ন শব্দের, প্রথম শব্দের বলতে পারো, আবার উৎপন্ন শব্দও বলতে পারো। এখানে প্রথম না বলে আগে যে শব্দটা উৎপন্ন হয়েছিল বা প্রথম শব্দ বলো। ওকে, তাহলে প্রতিধ্বনি কাকে বলে? শব্দ দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে আসলে তাকে প্রথম শব্দের প্রতিধ্বনি বলে। তুমি যদি বলো যে ফিরে আসলে তাকে প্রতিধ্বনি বলে, তাও বলো। এইটুকু এইটুকু যদি তোমার কাছে অসুবিধা মনে হয়, না হলেও তাহলে শব্দ দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে আবার উৎসের কাছে ফিরে আসতে হবে, তাকে বলে প্রতিধ্বনি। এই যে আমরা অনেক সময় দূরে পাহাড় যদি থাকে বা বড় একটা হল রুমে যদি যাই, অডিটোরিয়াম গুলোতে যাই, তখন যদি আমি জোরে শব্দ করি, তাহলে আবার আমার শব্দটা আমার কাছে ফেরত আসে, ওটা হচ্ছে প্রতিধ্বনি। এটা নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করতে চাচ্ছি কিছুক্ষণের মধ্যে। ওকে, আরেকটা হচ্ছে শব্দের প্রতিসরণ ঘটে। শব্দের প্রতিসরণ ঘটে। প্রতিসরণটা কি? প্রতিসরণটা হচ্ছে, মনে করে এখানে বায়ু ছিল, এখানে বায়ু ছিল, এখানে পানি আছে, পানি আছে এই পাশে, এই পাশে বাতাস, এই যে এই দাগের এই পাশে বাতাস, এই পাশে বাতাস, আর এই পাশে পানি। ওকে, এখন যদি এরকম হয়, এখানে কেউ একজন শব্দ করলো, এখানে কেউ একজন শব্দ করলো, তাহলে শব্দটা পানির মধ্যে চলে যাবে, দ্বিতীয় কোনো মাধ্যমে প্রবেশ করবে, প্রথম মাধ্যমে আবার ফেরত না এসে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। এই ঘটনাটাকে বলে প্রতিসরণ। তাহলে তরঙ্গের দ্বিতীয় মাধ্যমে প্রবেশের ঘটনাকে বলে প্রতিসরণ। ঘটনাকে বলে প্রতিসরণ। আলোর প্রতিসরণ একটা চ্যাপ্টার আছে, ওইখানে সংজ্ঞাটাকে আরেকটু সুন্দর করে পড়বো। আপাতত এইটুকুই এনাফ, যে দ্বিতীয় মাধ্যমে যে প্রবেশ করে এই ঘটনাটা হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, তাহলে তরঙ্গের দ্বিতীয় মাধ্যমে প্রবেশের ঘটনাকে বলে প্রতিসরণ। মনে করো যদি সব সব মাধ্যমের ভিতর দিয়ে প্রতিসরণ ঘটবে না, কারণ আলো যদি যায় মনে করো, তাহলে আলো স্বচ্ছ মাধ্যম হইতে হবে, স্বচ্ছ মাধ্যম ছাড়া তো আলো যাবে না। তাহলে আলোর প্রতিসরণ যদি হয়, আলো তো এক ধরনের তরঙ্গ, আলোর প্রতিসরণ হইতে হলে স্বচ্ছ মাধ্যম লাগবে, দ্বিতীয় মাধ্যমটা হইতে হবে স্বচ্ছ। আবার শব্দের যদি হয়, তাহলে দ্বিতীয় মাধ্যম হইলেই হবে। বেশিরভাগ মাধ্যমের ভিতর দিয়ে শব্দ যাইতে পারে, মাধ্যম ছাড়া হইলে শব্দ যায় না আর কি, এরকম আর কি। সবসময় যে প্রতিসরণ হবে এর কোনো সিকিউরিটি নাই, প্রতিসরণ নাও হইতে পারে। এই ছিল। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, এটা তোমাদের অনেক কাজে লাগবে বড় ক্লাসে, সেটা হচ্ছে উপরিপাতন। উপরিপাতন ইংরেজি হচ্ছে সুপারপজিশন, অনেক কাজে লাগবে। দুইটা তরঙ্গ যদি একসাথে আসে, মনে করো এই বাম পাশ থেকে একটা তরঙ্গ আসতেছে, এটা হচ্ছে এইটা তরঙ্গের দিক এটা, এবার এই ডান পাশ থেকে আরেকটা তরঙ্গ আসতেছে, ডান পাশ থেকে আরেকটা তরঙ্গ আসতেছে, এদিক দিয়ে আসতেছে, এটা এ তরঙ্গ, এটা বি তরঙ্গ। এখন যদি এরকম হয় যে দুইটা তরঙ্গ কোন একটা বিন্দুতে মিলিত হলো, এই বিন্দুতে দুইটা তরঙ্গ মিলিত হলো, এখন কিভাবে মিলিত হয়েছে, মানে কি অবস্থায় এ আর বি মিলিত হয়েছে, এইটার উপরে নির্ভর করে যে এই যে দুইটা তরঙ্গ একটা জায়গায় মিলিত হইলো, এর রেজাল্টটা কি হবে। রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হচ্ছে যে উপরিপাতন বলতে দিয়ে ওই রেজাল্টটা বলা যায় যে কোন একটা বিন্দুতে যদি একাধিক তরঙ্গ মিলিত হয়, তাহলে এদের এর বি এর আলাদা ইফেক্ট যদি তুমি হিসাব করতা, আলাদা প্রভাব যদি তুমি হিসাব করতা, আলাদা প্রভাব
হিসাব করলাম, তারপরে এদের যদি যোগ করে দাও, এবার এদের যদি যোগ করে দাও, যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে উপরিপাতনের রেজাল্ট। আরেকটু বলি আমি, মনে করো এই বিন্দুতে একটা তরঙ্গ এসে এই অবস্থায় আছে, মানে হচ্ছে যে এই সাম্য অবস্থা থেকে এখানে তার অবস্থান কি উপরের দিকে, সাম্য অবস্থান থেকে তার অবস্থান উপরের দিকে। এখন আরেকটা তরঙ্গ মনে করো এখান দিয়ে আসতেছে, আরেকটা তরঙ্গ এখান দিয়ে আসতেছে। তো ওই তরঙ্গটা এরকম, এখানে যখন আসছে তখন এটা আমার ওই বিন্দু থেকে নিচের দিকে, ওই বিন্দু থেকে নিচের দিকে, এটা এ তরঙ্গ, এটা বি তরঙ্গ, এদিক থেকে আসতেছে এটা, এদিক থেকে আসতেছে এটা। এখন এই যে একটা বিন্দুতে মিলিত হইল, ফলাফলটা কি হবে? ফলাফলটা হবে এই যে যে বিন্দুতে মিলিত হইল এইখানে তাদের অবস্থাটা কি, এটা যোগ করতে হবে। মনে করো এই এই উপরের দিকে এটা হচ্ছে 5, আর নিচের দিকে এটা হচ্ছে মনে করো -5, -5। তাহলে কি হবে? যদি একটা বিন্দুতে +5 আর -5 হয়, তাহলে ফলাফল কি হবে? 0। তাহলে এই তরঙ্গ দুটো যদি কোনো বিন্দুতে এইভাবে একটা উপরে একটা নিচে বিপরীত দশা, একে বলি আমরা বিপরীত দশা, বিপরীত অবস্থা, বিপরীত দশায় মিলিত হয়, তাহলে রেজাল্ট হবে 0। এর রেজাল্ট হবে 0। একইভাবে তোমরা তাহলে এখন বুঝে যাচ্ছ যে যদি একটা তরঙ্গ এইভাবে আসলো, আরেকটা তরঙ্গ ওইভাবে আসলো, ধরো এটা হচ্ছে আরেকটা তরঙ্গ, এটা ডান পাশ থেকে আসছে, এটা বাম পাশ থেকে আসছে, আরেকটা তরঙ্গ, মনে করো এটা লাল দিয়ে আরেকটা তরঙ্গ। তাহলে এখন কি হয়েছে? এই বিন্দুতে বা পি বিন্দুতে এখানে কিভাবে মিলিত হয়েছে? দুইটাই উপরের দিকে, দুইটাই +5। তাহলে +5 আর +5 যদি যোগ করি তাহলে কি হবে? 10। এইবার ফলাফলটা কিরকম হবে? এবার ফলাফলটা হবে এরকম। আগে যদি তাদের বিস্তার থাকতো 5, এখন এই যে পি বিন্দুতে মিলিত হওয়ার পরে এতে বিস্তার হয়ে যাবে 10, কারণ হচ্ছে যোগ হয়েছে, এমন অবস্থায় মিলিত হয়েছে, এমন দশায় মিলিত হয়েছে, এদের মিলিত ফলাফল হয়ে গেছে ডাবল। ঠিক আছে, তোমাদের বইতে খুব সুন্দর সুন্দর করে ছবি দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে, ছবিগুলো খুব সুন্দর করে আঁকা আছে। ওকে, তো আজকে তোমাদের ম্যাথমেটিক্যাল যে অংশটুকু সেইটুকু সম্পর্কে এখন আলোচনা শুরু করতেছি। এখন ম্যাথমেটিক্যাল তোমাদের অনেকের পছন্দ, তো এর জন্য আমাদের একটা প্রশ্নের জবাব দাও তো, যে শব্দের বেগ, শব্দের বেগ কত? সবাই তো জানো 330 মিটার পার সেকেন্ড। আসলে এটা এইভাবে নির্দিষ্ট করে বলা যায় না, শব্দের বেগ এইভাবে বলা যাবে না যে 330 মিটার পার সেকেন্ড। তো তাহলে কিভাবে বলবো? বলবো যে 0 ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি সেলসিয়াসে বায়ুতে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। তার মানে আমি বলতে চাচ্ছি যে শব্দের বেগ তাপমাত্রার উপরে নির্ভর করে। তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে শব্দের বেগও বেড়ে যাবে, তাপমাত্রা যদি কমে যায় শব্দের বেগ কমে যাবে। কিরকম? তোমাদেরকে বলে দিচ্ছে যে শব্দের বেগ পরম তাপমাত্রার সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। পরম তাপমাত্রা মানে হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা, এটা হচ্ছে পরম তাপমাত্রা। পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা কোনটা? পরম তাপমাত্রা হচ্ছে T = 273 প্লাস থেটা ডিগ্রি সেলসিয়াস, এটা থেকে পরম তাপমাত্রা পাওয়া যায়। আর ভিতে হচ্ছে শব্দের বেগ। এখন এই যে সমানুপাতিক, এটা দিয়ে তো আমরা কাজ করতে পারি না, তাহলে আমাদের কি করতে হয়? সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিতে হয়। তো
তো তুলে দেওয়ার জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করি। মনে করো দুইটা কেস, একটা হচ্ছে একটা কেসে T1 টেম্পারেচার আর একটা কেসে T2 টেম্পারেচার। T1 টেম্পারেচার যেখানে সেখানে ভেলোসিটি v1, T2 টেম্পারেচার যেখানে ভেলোসিটি v2। তাহলে v1 is proportional to root over T1 আর v2 is proportional to বা সমানুপাতিক root over T2। v যেহেতু t এর সমানুপাতিক তাহলে আমরা এভাবে লিখতে পারি v1 T1 এর সমানুপাতিক, v2 T2 এর সমানুপাতিক। এবার সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিই তাহলে একটা ধ্রুবক দিতে হবে। মনে করো সেই ধ্রুবকটা হচ্ছে k, সেই ধ্রুবকটা হচ্ছে k দিলাম। তাহলে v2 ক্ষেত্রে কি হবে, এটা হবে। এটা যদি 1 নম্বর সমীকরণ দেই, এটা যদি 2 নম্বর সমীকরণ দেই, এখন যদি 2 কে 1 দিয়ে ভাগ করে দেই, 2 ভাগ 1 যদি করি তাহলে 2 নম্বর সমীকরণটা কি ছিল, 2 দিয়ে ছিল। তাহলে উপরে v2 নিচে v1, উপরে k রুট t2 k রুট t1। কথা হচ্ছে যে এখানে k হবে, হ্যাঁ দুই জায়গায় সমান ধ্রুবক একই থাকবে, ধ্রুবকের কোনো পরিবর্তন হবে না। তো দুই পাশ থেকে যদি কে কেটে দিই তাহলে আমাদের সমীকরণটা হয় এরকম। আমরা যদি আরেকটু গুছায় লিখি তাহলে আমরা এরকম পাই v1 ডিভাইডেড বাই v2 ইকুয়াল রুট ওভার t1 ডিভাইডেড বাই t2। দুটাকে একই রুটের মাঝে লিখলাম আর কিছু না। তো এই সমীকরণের মাধ্যমে আমরা যে কোনো টেম্পারেচারে শব্দের বেগ নির্ণয় করে ফেলতে পারি, যে কোনো টেম্পারেচারে শব্দের বেগ নির্ণয় করে ফেলতে পারি। ধরো আমরা 10 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ নির্ণয় করতে চাই, 10 ডিগ্রি সেলসিয়াসে v ইকুয়াল হোয়াট নির্ণয় করতে চাই। তাহলে আমাদের কি কি দেয়া আছে আমরা জানি। v, আচ্ছা এটা v2 ধরি, তাহলে v1 কি হবে, v1 হবে 0 ডিগ্রিতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। অনেক বইতে অনেক সময় তোমাদের 332 দেওয়া থাকতে পারে, আগের বইতে 332 ছিল। ওটা যদি দেয়া না থাকে তাহলে আমরা 330ই লিখবো, কারণ বর্তমান বইতে এরকমই দেয়া আছে। তাহলে T1 কত হবে, T1 হবে 273 প্লাস 0, কারণ 0 ডিগ্রি আমরা সূত্র শিখছিলাম 273 প্লাস 0 হচ্ছে কেলভিন। তাহলে T2 কত হবে 273 প্লাস 10। ওকে, এবার তাহলে আমরা v2 বের করবো, 10 ডিগ্রিতে শব্দের বেগ কত। তাহলে v2 ডিভাইডেড বাই v1 ইকুয়াল টু রুট ওভার t2 ডিভাইডেড বাই t1। উপরে যদি 2 দাও এখানে, তাহলে এখানে 2 দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে v2 হবে v1 ইন্টু রুট t2 বাই t1। সবকিছু মান জানা আছে, বসায় দিই, বসায় দিয়ে ক্যালকুলেট করি। তোমরা করে ফেলো তো দেখি, আমার আগে করে ফেলো, ভিডিও তো আমার করে ফেলো। 330 ইন্টু t2 হচ্ছে 283 ডিভাইডেড বাই 273। দেখি তো কে কেমন আগে করেছে, আমিও কখনো করি না, আমি একটু করে দেখতেছি। 330, আমার ক্যালকুলেটর তো আরেক মোডে আছে, চেঞ্জ করতে হচ্ছে। আমি লেট রুট ওভার 283 ইন্টু 330, 335.98 বা 334। তাহলে আমরা লিখতে পারি 336 মিটার পার সেকেন্ড। যারা ঠিক দিয়েছো তাদের জন্য থ্যাংক ইউ। ওকে, এ হচ্ছে আমাদের শব্দের বেগ পরিবর্তন। এখন ইম্পর্টেন্ট একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শোনো, পরীক্ষায় এরকম প্রশ্ন আসে। সেটা হচ্ছে আমাদের চোখ ও কানের সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি নিয়ে কথা বলি। বায়োলজি ক্লাস করাচ্ছি না, ফিজিক্স করাচ্ছি। আমাদের
চোখ আর কানের দুর্বলতা আছে, চোখ আর কানের দুর্বলতা আছে। দুর্বলতাটা হচ্ছে তোমার চোখের সামনে যদি কোনো একটা বস্তুকে আনলাম, এবার এটা যদি 1/10 সেকেন্ডের জন্য সরায় ফেলি বা 1/10 সেকেন্ডের মধ্যে সরায় আবার নিয়ে আসি, মানে সরায় ফেলছিলাম আবার 1/10 সেকেন্ডের মধ্যে আবার ফেরত নিয়ে আসছি, তাহলে তুমি বুঝতে পারবা না যে এটাকে সরানো হয়েছিল। একই ঘটনা কানের ক্ষেত্রে। তোমার কানের কাছে যদি একটা শব্দ করা হয়, একটা শব্দ করা হলো, আবার 1/10 সেকেন্ডের মধ্যে, মানে 10 সেকেন্ডের আগেই, মধ্যে মানে আগেই, আগে যদি আরেকটা শব্দ করা হয়, তুমি আগেরটাই শুনতে থাকবা, তুমি তোমার কানে আগেরটাই বাজতে থাকবে, পরেরটা তুমি শুনবা না। এটা হচ্ছে আমাদের দুর্বলতা, সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা, কানে সীমাবদ্ধতা বলতে পারো। সীমাবদ্ধতা বলতে পারো। আমরা আরেকটু সুন্দর করে বলি এভাবে যে দর্শনানুভূতির স্থায়িত্ব, দর্শনানুভূতির স্থায়িত্ব মানে ওটাকে আগেরটাকে সে ধরে রাখে, স্থায়ী করে রাখে, স্থায়িত্ব। একইভাবে আমাদের শোনার যে শ্রবণানুভূতি, শ্রবণানুভূতিরও স্থায়িত্ব আছে। শ্রবণানুভূতির স্থায়িত্ব দুইটার ক্ষেত্রেই আল্লাহর রহমতে 1/10 সেকেন্ড, একটা সংখ্যা মাত্র। মানে হচ্ছে তুমি 1/10 সেকেন্ড ধরে একই শব্দ শোনো সব সময়, এর বেশি শব্দ শুনতে পারো না। 1/10 সেকেন্ডের পরে যে আরেকটা শব্দ আসে সেটা তুমি শুনতে পাও। একই ঘটনা দেখার ক্ষেত্রে 1/10 সেকেন্ড এই আগ পর্যন্ত নতুন একটা কিছু আসলে তুমি দেখতে পাবা না, বা যে বস্তুটাকে রাখা হয়েছে এটা যদি 1/10 সেকেন্ডের মধ্যে সরাই আবার ফেরত নিয়ে আসা হয়, তাহলে তুমি বুঝতে পারবা না যে এটাকে সরানো হয়েছে। এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। তো এই সীমাবদ্ধতার কারণে শব্দের প্রতিফলন হওয়ার পরেও, শব্দের প্রতিফলন সব জায়গায় হয়, তোমার রুমেও হচ্ছে, কিন্তু তুমি প্রতিধ্বনি শুনো না, প্রতিধ্বনি প্রতিধ্বনি শুনতে পাও না, শুনতে পাও না। এখন অনেকে বুঝে গেছো যে প্রতিধ্বনি কেন শুনতে পাও না। তোমার রুমের মধ্যে তুমি যে কথা বলতেছো, এখন যে স্পিকারে শুনতেছো হয়তো, বা স্পিকারে না শুনলে তো হেডফোনে তো আর প্রতিধ্বনির সুযোগ থাকে না, কানের মধ্যে প্রতিধ্বনি হচ্ছে। যদি স্পিকারে শোনো তাহলে তোমার ওয়ালে এই সাউন্ডটা যাচ্ছে, গিয়ে ফেরত আসতেছে, কিন্তু তুমি শুনতে পাচ্ছ না। কিন্তু এই শব্দটা, আমার এই লেকচারটা যদি, এই কথাগুলো যদি আমার একটা হল রুমে বাজাও, তাহলে আবার শুনবা তুমি। একটা পাহাড়ের সামনে যদি বাজাও, তাহলে তুমি আবার শুনতে পাবে। কারণ হচ্ছে যে আমাদের ওই যে দর্শনানুভূতির যে দুর্বলতাটা আছে সেটা। তার মানে হচ্ছে যে এই যে শব্দটা তৈরি করলাম আমরা, এই শব্দটা একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে আবার ঘুরে আসতেছে, এটি তো প্রতিধ্বনি। এখানে মনে করো কোনো একটা বাধা আছে, এই দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে আবার উৎসের কাছে যে ফিরে আসলো, এই ঘটনাটা হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি, এই প্রতিধ্বনি সবসময় হচ্ছে, কিন্তু তুমি পার্থক্য করতে পারছো না, এটা তোমার দুর্বলতা। আমি পার্থক্য করতে পারতেছি না, আমার কানের দুর্বলতা। দুর্বলতাটা কোথায়? 1/10 সেকেন্ড। এই যে তোমার রুমে যে প্রতিধ্বনিটা সৃষ্টি হচ্ছে, তুমি যে শুনতে পাচ্ছ না, কারণ হচ্ছে যে তোমার ওয়াল থেকে শব্দটা ঘুরে আসতে আসতে মনে করো 1/20 সেকেন্ড লাগতেছে, তাহলে তুমি পার্থক্য করতে পারবা না। যেটা আগে বলছিলে সেটাই শুনবা, তোমার মুখ দিয়ে যে শব্দটা বের হয়েছে এটাই তুমি শুনবা, এটাই অতক্ষণ ধরে 1/20 সেকেন্ডের মধ্যে ওই তোমার কথাই তোমার কানে বাজতেছে। এই জন্য তুমি পার্থক্যটা করতে পারছো না। মানে প্রতিধ্বনি যে আসতেছে এটা আর তোমার শব্দের মধ্যে পার্থক্য করতে পারতেছো না, কোনটা তোমার কানে এসে বাজতেছে। ঠিক আছে?
এখন এই যে দূরত্বটা দেখালাম, s equal vt সমীকরণটা আমাদের লাগবে, s equal vt, এটা সবারই মনে আছে, একটু মনে করার চেষ্টা করো তো, s কোনটা v কোনটা? s হচ্ছে এখানে সরণ, তাই না? আর v হচ্ছে s equal vt এর ক্ষেত্রে v হচ্ছে সমবেগ, তাই না? সমবেগ। আর t হচ্ছে প্রয়োজনীয় সময়, t হচ্ছে প্রয়োজনীয় সময়। ওকে, এই যে সূত্রটা, এটাকে ব্যবহার করে আমরা বের করে ফেলতে পারবো যে মিনিমাম কত ডিস্টেন্সে, মিনিমাম কত ডিস্টেন্সে এই যে প্রতিফলক বা বাধা, এটা যদি প্রতিফলক বলি বা বাধা বলি, যাই বলি, প্রতিফলক বা বাধা যদি বলি, তো প্রতিফলকটা মিনিমাম কত ডিস্টেন্সে থাকতে হবে আমি যদি শুনতে চাই, তা আমরা ধরে নিলাম যে টি ইকুয়াল 273 কেলভিন, 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে এই ডিসটেন্সটা কত, চল আমরা হিসাব করে ফেলি। আমরা এখন হিসাব করে ফেলি, কাগজ কলম রেডি সবার? ওকে, আমরা ডিটা হিসাব করতে চাই। তো এখানে কি করছে, কি কি জানা আছে একটু লিখে ফেলি। এখানে আমাদের জানা আছে ভি জানা আছে 330 মিটার পার সেকেন্ড। টি জানা আছে, টি হচ্ছে শব্দ এখান থেকে গিয়ে আবার এখানে ফেরত আসতে প্রয়োজনীয় সময়। যদি 1/10 সেকেন্ডের আগে হয়ে যায় তাহলে কি শুনতে পাবো না, তাহলে মিনিমাম 1/10 সেকেন্ড, এর চেয়ে বেশি হলে শুনতে পাবো, আমরা পার্থক্য করতে পারবো। আর ডি বা এস টা আমরা বের করবো, এস ইকুয়াল হোয়াট, এস ইকুয়াল হোয়াট বের করতে চাই, আমরা ডি ইকুয়াল হোয়াট বের করতে চাই। এখন এখানে আমাদের সমীকরণটা কি হবে, এখানে আমাদের এস টা হচ্ছে, আচ্ছা ডি ইকুয়াল হোয়াট লিখি, এখানে এস কোনটা বলতো, এস কোনটা? এস হচ্ছে ডিস্টেন্স, এটা তাই না, নাকি কোনটা? এস এর সংজ্ঞা কি বলতো? এখানে অবশ্য আমরা ডিস্টেন্স হিসেবে হিসাবটা করব, সরণ হিসেবে হিসাবটা করব না, ডিস্টেন্স হিসেবে হিসাব করব, মানে শব্দ রিয়েলি কত দূর পর্যন্ত গেছে। দেখো তো, প্রথমে ডি পর্যন্ত গেছে, আবার ডি পরিমাণ ফেরত আসছে না, তাহলে এখানে এস হবে 2d, এস হবে 2d, এস হবে 2d এর সমান, ডি দিয়ে যদি প্রকাশ করি এস কে, আর ডান পাশে তো ভিডি, ঠিক আছে? আমরা সাধারণত এইটুকু সরাসরি ব্যবহার করি। তো এখান থেকে ডি এর মান বের করে ফেলবো, ডি ইকুয়াল ভিটি বাই 2, ডি এর মান জানি 330, টি এর মান জানি 1/10, আর এখানে 2, তাহলে এখানে কত আসে একটু হিসাব করো তো, 33 ডিভাইডেড বাই 2, 33 ভাগ 2 হচ্ছে 16.5, 16.5, 16.5 মিটার। তার মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিনিমাম 16.5 মিটার ডিস্টেন্সে যদি তোমার বাধা থাকে, তাহলে তুমি প্রতিধ্বনি শুনতে পাবা, আদারওয়াইজ তুমি প্রতিধ্বনি শুনতে পাবা না। আলো প্রতিফলন হবে কিন্তু প্রতিধ্বনি শুনতে পাবা না। তোমার প্রশ্নগুলো এরকম হবে যে তোমার এই বাড়িতে, এটা তোমার বাড়ি, বাড়ি থেকে মনে করো পাহাড় আছে, কাছাকাছি একটা পাহাড় আছে, কাছাকাছি একটা পাহাড় আছে, তো তুমি খেয়াল করে দেখলা যে শীতের দিন তুমি প্রতিধ্বনি শুনতে পাও, তোমার জানলা থেকে শব্দ করলে শীতের দিন প্রতিধ্বনি শুনতে পাও, কিন্তু গরমের দিন প্রতিধ্বনি শুনতে পাও না, গরমের দিন প্রতিধ্বনি শুনতে পাও না। তো এর কারণ ব্যাখ্যা করো, কারণ ব্যাখ্যা করো, অবশ্য গাণিতিক ব্যাখ্যা করো, কারণ ব্যাখ্যা করো। তো তুমি কি করবা, শীতের দিনের যে টেম্পারেচার দেয়া আছে, মনে করো 10 ডিগ্রি দেয়া আছে, 10 ডিগ্রির জন্য দেয়া আছে, তো হয়তো এই পাহাড়ের ডিস্টেন্সও দেয়া থাকে, পাহাড়ের ডিস্টেন্সও মনে করো দেয়া আছে
ডি দেয়া আছে, একটা কিছু দেয়া আছে, ডি মনে করো 20 মিটার দেয়া আছে, 20 মিটার ধরো দেওয়া, মানে আরো কাছাকাছি নেই, তাহলে সুবিধা হবে। মনে করো ডি দেয়া আছে হচ্ছে কত বের করছিলাম আগে, আচ্ছা মনে করো 17 মিটার দেওয়া আছে, হিসাব করার সুবিধার জন্য আর কি আমি নিলাম 17 মিটার। ডি দেওয়া আছে 17 মিটার, 17 মিটার দূরে ওদের জানলা থেকে এই ঘরটা আছে, পাহাড়টা আছে, পাহাড়টা আছে। এখন কিন্তু সে গরমের দিন এই প্রতিধ্বনি শুনতে পায় না, গরমের দিন শুনতে পায় না। মনে করো গরমের দিন তার টেম্পারেচার হয়ে যায় 35 ডিগ্রি সেলসিয়াস। তো কেন শুনতে পায় না, কারণ ব্যাখ্যা করো। তো তুমি এখানে কি দেখাবা, প্রথম ক্ষেত্রে T1টা ফিরে আসতে সময় কত এটা দেখাবা। মনে করো এটা হচ্ছে 1/9, তাহলে 1/10 এর চাইতে ছোট, is smaller than 1/10, তাহলে শুনতে পাবে। অর্থাৎ 1/11 ধরো, হ্যাঁ, ফিরে আসতে বেশি সময় লাগে 1/11, তাহলে তোমার যে মিনিমাম সময়টা এর পরে আসতেছে, নাকি উল্টা হয়ে গেল? উল্টা হয়ে গেল। আমি তাহলে ই করে বলি, সরাসরি বলি। মনে করো এটা হচ্ছে 0.11, এটা গ্রেটার দেন 0.1, এটা হলেই শুনতে পাবা। 0.1 সেকেন্ডের চাইতে বেশি হলেই তুমি প্রতিধ্বনি শুনতে পাবা, এটা দেখালাম। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে দেখা গেল যে এটা 0.09 সেকেন্ড, যেটা 0.1 সেকেন্ডের চাইতে বড়, ছোট, 0.1 সেকেন্ডের চাইতে ছোট, আগে চলে আসছে, শব্দটা আগে চলে আসছে। প্রয়োজনের সময় কম সময়ের মধ্যে শব্দটা ফিরে আসছে, এই জন্য তুমি প্রতিধ্বনি শুনতে পাও না। আমি কিন্তু এটা হিসাব করি না, এমনিতেই বললাম। তোমার পরীক্ষায় এরকম প্রশ্নের সম্মুখীন হইতে হবে। ওকে, দেখি যদি আর সময় পাই, অন্য একটা ভিডিও করার ইচ্ছা আছে। তো যদি সময় না পাই, তোমরা কোশ্চেন করলে আমি অ্যান্সার দিয়ে দিই। ওকে, আল্লাহ হাফেজ।